বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্যে। গত বৃহস্পতিবার বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী 2026 আর 2027 অর্থ বছরের জাতীয় বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করেছেন। আজ থেকে জাতীয় সংসদ সদস্যরা এই বাজেট নিয়ে আলোচনা করবেন, সরকারি দল এবং বিরোধী দলের সদস্যরা। কিন্তু ইতিমধ্যেই সংসদের বাইরে বাজেট নিয়ে অর্থনীতিবিদরা, ব্যবসায়ীরা, নানা মহল থেকে নানা রকমের আলোচনা চলছে। এমন একটা সময় এই বাজেট, যে সময়টা আসলে বাংলাদেশের অর্থনীতি নানামুখী চ্যালেঞ্জের মুখে। মূল্যস্ফীতি মানুষের জন্য এখনও একটা বড় উদ্বেগের বিষয়। ব্যাংকিং খাত নিয়ে নানা রকমের টানাপোড়েন রয়েছে, বৈদেশিক মুদ্রার চাপ রয়েছে, এখনও কাটেনি সেটা। এবং বেসরকারি বিনিয়োগ, সেটা অভ্যন্তরীণ বলি আর বৈদেশিক বলি, সেটা যে প্রত্যাশিত গতি পাচ্ছে না অনেক দিন ধরেই, সেটা বলাই বাহুল্য। কিন্তু এর পাশাপাশি আমরা গত বেশ কিছুটা সময় ধরেই শুনছি সরকারের দিক থেকে সংস্কার, স্থিতিশীলতা এবং প্রবৃদ্ধির বাজেটেই যে বাজেটটি তারা উপস্থাপন করলেন, বাজেটকে সাধারণত একটা হিসেব নিকেশের খাতা হিসেবে দেখলে ভুল হবে। এটা এক ধরনের রোডম্যাপ, অর্থনীতিটা কোথায় যাবে এর মধ্যে দিয়ে রাজনৈতিক দর্শনটাও সরকারের আসলে বোঝা যায়। কিন্তু সাধারণ মানুষের জীবন, ব্যবসা বাণিজ্য, কর্মসংস্থান, বিনিয়োগ কতটা প্রতিফলিত হয়েছে এই বাজেটে, এসব বিষয় নিয়ে আজকের আলোচনা করবার জন্য দুজন অর্থনীতিবিদ আমার সঙ্গে রয়েছেন। আমার বায়ে বসাচ্ছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। আমার ডানে রয়েছেন র্যাপিড বাংলাদেশের চেয়ারম্যান ডক্টর আব্দুর রাজ্জাক। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। ডক্টর ফাহমিদা খাতুন, একটু আপনার কাছ থেকে শুনতে চাই। ইতিমধ্যেই আমরা সিপিডির প্রতিক্রিয়া, আপনার প্রতিক্রিয়া শুনেছি। যদি এক বাক্যে বললে এই বাজেটের আসলে চরিত্র কি? এটা কি সংকট মোকাবেলার বাজেট নাকি এটা প্রবৃদ্ধি পুনরুদ্ধারের বাজেট? ধন্যবাদ আপনাকে আমাকে এখানে ডাকার জন্য। এক কথায় বলতে গেলে অবশ্যই এখানে সংকট মোকাবেলার একটা চেষ্টা, এটা এক কথায়, কিন্তু আসলে এক কথায় বলাটা সঠিক হবে না। কারণ এই সরকারের একটা বৈশিষ্ট্য অন্যরকম, যেটা হচ্ছে যে এটা একটা রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার এবং তারা অনেক দিন পরে, প্রায় 20 বছর পরে তারা ক্ষমতা এসেছে জনগণের ভোটে। তো যে কোনো রাজনৈতিক সরকারের একটা রাজনৈতিক দর্শন এবং অর্থনৈতিক দর্শন দুটোই থাকে। অর্থনৈতিক দর্শনটা সেটা প্রতিফলিত হয় সরকারের যে কিছু মধ্যমেয়াদী পরিকল্পনা কিংবা সেক্টর ওয়াইজ পরিকল্পনা থাকে, বিভিন্ন খাতের যে কর্ম পরিকল্পনা সেটা থাকে। সেইটা মধ্যমেয়াদী পরিকল্পনাটা বাস্তবায়নের একটা হাতিয়ার হচ্ছে এই বাজেট। কারণ বাজেটটা হচ্ছে 1 বছরের, আর পরিকল্পনাগুলি আমাদের যেমন 5 ইয়ার প্ল্যান আছে 5 বছরের। তো 5 বছরের যে লক্ষ্যমাত্রাগুলি থাকে সেগুলি এই বাজেটীয় মেজার বা ফিসকাল মেজার, যেটা আমরা বলে থাকি আর্থিক মেজার, এগুলোর মাধ্যমে পূরণ করা হয়। তার পাশাপাশি রাজনৈতিক সরকারের যে একটা ইশতেহার থাকে, রাজনৈতিক ইশতেহার, সেটার মধ্যেও কিন্তু অনেক লক্ষ্যমাত্রা থাকে। আমরা আগে বাংলাদেশের রাজনৈতিক ইশতেহারটাকে অত গুরুত্বপূর্ণ মনে করতাম না, দলগুলিও তেমন একটা গুরুত্ব দিত না। হ্যাঁ, আগেও খুব একটা দায় সারাভাবে লিখত, কিন্তু সাম্প্রতিককালে আমরা দেখছি যে এই ইশতেহারটাকে একটা ভালোই গুরুত্ব দেওয়া হচ্ছে। তো জনগণের মধ্যে আবার আমাদের মধ্যে তেমন সচেতনতা ছিল না যে ওইটাকে ধরে তাদেরকে যে একটা জবাবদিহিতার জায়গা, যে আপনারা এটা বলেছিলেন এবং এটা করেননি। তো তবে এখন মনে হচ্ছে যে এটাও একটা তাদের পারফরমেন্সের একটা মাপকাঠি হতে পারে। তো সেজন্য তাদের এই ইশতেহারটা পরিপালনেরও একটা হাতিয়ার হচ্ছে এই বাজেটটা। সেই দিক থেকে এই বাজেটের গুরুত্ব অনেক বেশি। এবং তারা যে ইশতেহারেও বলেছিল যে অর্থনীতির গণতান্ত্রিকরণ, অর্থনীতিটাকে অন্তর্ভুক্তিকরণ, অর্থনীতিটা ডিরেগুলেশন করা, এইগুলা কিন্তু তাদের ছিল নীতিমালা হিসাবে। আর টার্গেট তো ছিল জিডিপির আকার কেমন হবে, কিংবা কর আদায় হার কেমন হবে, বিনিয়োগ কেমন হবে, তারপর সামাজিক সুরক্ষার টার্গেট, সেগুলো। তো এখন আমরা বাজেটে যেগুলো দেখলাম, বাজেটের যে দুটো বিষয়, একটা হচ্ছে যে তার ব্যয়ের খাতগুলো এবং তারপরে তার অর্থায়ন। তো সেই ব্যয়ের খাতগুলো যদি আমরা দেখি তাহলে তো দেখেন আমাদের মতো দেশে যেখানে প্রায় 18 কোটি জনসংখ্যা এবং আমরা একটা উদীয়মান অর্থনীতি, আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে যে এই যে 2034 সালের মধ্যে যে $1 ট্রিলিয়ন অর্থনীতি হব, সেইগুলো করার জন্য যেই ধরনের প্রবৃদ্ধি দরকার, যেই ধরনের বিনিয়োগ দরকার, সেটা তো নাই। তো সেইটা করার জন্যই
এই বাজেটের মধ্যে আমরা দেখেছি কিছু কিছু চেষ্টা করা হয়েছে, কিন্তু মনে রাখতে হবে আবার অন্যদিকে যে আমাদের সম্পদ সীমিত সম্পদের মধ্যে প্রাধিকার ভিত্তিক বরাদ্দ করা খুব চ্যালেঞ্জিং। কিন্তু তারপরেও দেখলাম যে সরকার বেশ চেষ্টা করেছে এবং বাজেটের আকারটা গত অর্থ বছরের চাইতে বড় হয়েছে। তবে গত অর্থ বছরের সাথে তুলনা করাটা ঠিক হবে না, কারণ তখন অন্তর্বর্তীকালীন সরকার ছিলেন এবং তারা একটা সংকোচনমূলক একটা বাজেট ছিলেন এবং একটা লো লেভেল ইকুইলিব্রিয়াম, যেহেতু উচ্চ মূল্যস্ফীতি ছিল, অর্থনৈতিক সূচকগুলো নিম্নমুখী ছিল, তো তারা একটা লো লেভেল ইকুইলিব্রিয়ামে বজায় রাখার চেষ্টা করেছিল। এখন যেহেতু এর সরকারের প্রতিশ্রুতি অনেক, তারা এটা আকারটা বড় করেছে। তবে আমার কাছে বাজেটের আকার নিয়ে আলোচনাটা করা ঠিক না, এটা সময় নষ্ট। কারণ কি, যে আকার বড় ছোট যেটাই হোক, বাস্তবায়ন কতখানি হলো এটাই তো, এবং বাস্তবায়নটা কেমনভাবে হলো সেটাই হচ্ছে, মানে আউটকামটা কেমন হলো সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। তো ছোট বাজেট করেও দেখা গেছে যে সক্ষমতা যদি না থাকে, তাহলে সেই বাজেট বাজেটের থেকে আমাদের আকাঙ্ক্ষা অপূর্ণই রয়ে যাবে। সেই দিক থেকে আমি বলবো যে ব্যয়ের অন্যদিকে যদি আয়ের দিকটা দেখি, সেটাও তো আরেকটা বিষয়, আয় ব্যয় হিসাব করতে গেলে এখন আয়ের জায়গাগুলিতেই সমস্যাটা হচ্ছে যে আমাদের তো অভ্যন্তরীণ উৎস থেকে যে রাজস্ব আহরণ, এইটা আমরা এখনো বহু বছর থেকে এটার থেকে কোনো যে একটা চক্রের মধ্যে একটা নিম্ন একটা মাত্রার যে আমাদের আর কি আহরণ করার সক্ষমতা, এই সক্ষমতাটাকে শক্তিশালী করতে পারছি না। কারণ শক্তিশালী করার জন্য যেটা দরকার, যে সংস্কার, প্রাতিষ্ঠানিক সংস্কার, জনবলের দক্ষতা বৃদ্ধি, প্রযুক্তিগত উন্নয়ন, এই সমস্ত এগুলোতে আমরা মনোযোগ দেইনি। খালি একটা লক্ষ্যমাত্রা বিরাট দেওয়া হয়েছে, তারপরে বছরের শেষে সেটা তো পূরণ হয়নি, এটা একটা। আর তারপরে আমরা বাজেট একটা ঘাটতি বাজেট করে থাকি, এটা কোনো সমস্যা না, এটা অনেক দেশেই করা হয়ে থাকে ঘাটতি বাজেট। কিন্তু এগেইন ঘাটতি বাজেটের অর্থায়নটা কীরকম হবে সেটা হচ্ছে যে সেটা আমি কোথা থেকে, তো সেখানেও অভ্যন্তরীণ উৎস এবং বাইরের। অভ্যন্তরীণ উৎস থেকে দেখা যাচ্ছে যে আমাদের সরকার এখন ক্রমান্বয়ে ব্যাংক খাতের উপরে নির্ভরশীল হয়ে যাচ্ছে। ব্যাংক থেকে ঋণ নিয়ে এই ঘাটতি বাজেট পূরণ করা হচ্ছে ব্যাপকভাবে। তো এই বছরে সেটা সেই ধারাবাহিকতাটা রয়েছে। আবার তার মধ্যে হচ্ছে যে ওই বৈদেশিক ঋণের উপরেও সেটার লক্ষ্যমাত্রাটাও বাড়ানো হয়েছে। তো এটা আরেকটা চ্যালেঞ্জিং বিষয়, কারণ দেখেন আমাদের তো বৈদেশিক ঋণের মানে বাজেটের সাপোর্ট আসে, ঋণও নেওয়া হয়, সেখানেও কিন্তু অ্যাবজর্পশন ক্যাপাসিটি, খরচ করার ক্ষমতাটা থাকে না। পাইপলাইনে অনেক সাহায্য রয়ে যায়, কারণ আমরা এই যে প্রকিউরমেন্ট অর্থাৎ কেনাকাটা, জমি অধিগ্রহণ, তারপরে হচ্ছে যে প্রশাসনিক জটিলতা, এইগুলো করতে করতে প্রকল্পটা শুরু করতেই দেরি হয়ে যায়, তারপরে পিছনে পড়ে যায়। তো এখন যদি আমি আমার সক্ষমতাই না থাকে বৈদেশিক ঋণ দিয়ে আমি কার্যক্রম চালানোর, তো আর বাড়তিটা কীভাবে নিব? এবং বাড়তিটা নিতে গেলে আরেকটা জিনিস তারা দেখবে যে এখন তো যেহেতু আমাদের দুটো জিনিস, একটা ভূ রাজনৈতিক অবস্থানের কারণে কিন্তু যারা দাতা গোষ্ঠী কিংবা উন্নয়ন সহযোগী, তাদের একটা অবস্থান পরিবর্তন হচ্ছে, তাদের প্রায়োরিটিও পরিবর্তন হয়ে যাচ্ছে। আর আসলে সারা বিশ্বে এত সংকট দেখা যাচ্ছে যে যুদ্ধ, মহামারী, বিভিন্ন কিছু লেগেই আছে, তারা ফোকাসটা অন্যদিকে চলে যাচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশ তো এখন উন্নয়নশীল দেশ থেকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে যাবে সামনে। এবং এর আগে 2015 সালে বিশ্বব্যাংকের যে ক্যাটাগরি কান্ট্রি, তারা তো ঋণ দেওয়ার ক্যাটাগরি করে থাকে, তখন তারা আমাদেরকে লো ইনকাম ক্যাটাগরি থেকে আমাদেরকে লোয়ার মিডল ইনকাম করেছে, অর্থাৎ তখন ঋণের শর্ত এগুলোও পরিবর্তন হয়েছে। তো আমাদের স্ট্যাটাসটা কিন্তু অনেক পরিবর্তন হয়েছে, সেইটা দেখবে তারা। আবার তারপরে দেখবে তখন যদি টাকাটা দেয়ও, তখন তারা দেখবে যে আমরা কিভাবে ব্যয় করছি, এটার স্বচ্ছতা, জবাবদিহিতা কি আছে। এবং আরও যদি ঋণই নেওয়া হয়, তাহলে আমাদের ওই যে দেখেন ক্রেডিট রেটিং এজেন্সিগুলো আমাদেরকে কিভাবে রেটিং করছে। এই কিছুদিন আগে ফিচ, তারপরে S&P, তারাও কিন্তু আমাদের এই আমাদের অবস্থানটা কিন্তু লোয়ার লেভেলে নামিয়ে দিয়েছে। তো ওগুলোও খুব গুরুত্বপূর্ণ। তো আমি টার্গেট দিলাম, কিন্তু এগুলো কিভাবে বাস্তবায়ন হবে এবং এটার ফলাফলটা কী হবে সেটা যদি বিবেচনা না করি, তাহলে এটা শক্তিশালী ফিসকাল কাঠামো হলো না। আমি আসছি আবার আপনার কাছে, ডক্টর আব্দুর রাজ্জাক। এমনি সাধারণভাবে আমাদের বাজেট দেখলে সবসময় আমার কাছে মনে হয় যে আমরা ব্যয় নিয়ে যত চিন্তা করি, আয়ের জায়গায় খুব একটা মনোযোগ দেওয়া হয় না। তো এবারের বাজেটটি এরকম একটা প্রশ্ন নানা মহল থেকে বলা হচ্ছে। আমি আপনার কাছে একটু বুঝতেছি যে এই বাজেটের সবচেয়ে শক্তিশালী দিক কি এবং সবচেয়ে দুর্বলতম জায়গা কোনটা? ধন্যবাদ।
আমাকে এখানে ডাকার জন্য। এই বাজেটের শক্তিশালী দিক আমি বলবো যে যেহেতু গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটা সরকার, এখানে অনেক এলিমেন্ট আছে যে তারা জনমানুষের যে চিন্তাভাবনা সেটাকে রিফ্লেক্ট করার চেষ্টা করেছে। এটা আমাদের কিন্তু স্বীকার করতে হবে। আপনি দেখেন অন্তর্ভুক্তিমূলক জিনিসটা খুব স্ট্রংলি এসেছে। আমি মানে বলতে যাচ্ছি যে ন্যারেটিভ যেটা তৈরি করা হয়েছে বাজেট বক্তৃতা, আমার ধারণা আমরা সবাই মোটামুটি একমত হতে পারি যে বাজেট বক্তৃতার কোয়ালিটিটা বয়ান ঠিক এবার আছে। ভালো ছিল আর কি। তো এটা অবশ্যই একটা ভালো একটা দিক। দেখেন নতুন জিনিসগুলোকে আনার চেষ্টা করা হয়েছে, সেটা ক্রিয়েটিভ ইকোনমি হোক, স্পোর্টস ইকোনমি হোক, এগুলোকে মেলানোর একটা প্রচেষ্টা সেখানে আছে। আর একটা জিনিস আমি দেখেছি যে অ্যাটলিস্ট কয়েকটা রিফর্ম কিন্তু খুব সুস্পষ্ট। স্পেশালি যদি আমি মনে করি যে যে ট্যাক্স নিয়ে আমাদের ব্যবসায়ী মহল অনেকদিন কথা বলেছেন যে সোর্স ট্যাক্স, আগেই ট্যাক্স কেটে রাখা হয় এবং বছর শেষে এটা তাদেরকে অ্যাডজাস্ট করতে দেওয়া হতো না। এই ব্যাপারে পরিষ্কার সংকেত বাজেট দিচ্ছে যে এরপর থেকে যদি কোনো ট্যাক্স আগে কাটা হয় তাহলে ব্যবসায়ীরা সেটাকে পরে এটা বাদ দিতে পারবেন আর কি, অ্যাডজাস্টমেন্ট করা, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স হিসেবে এটাকে ওনারা দেখাতে পারবেন। এটা একটা ভালো দিক। তারপর দেখেন ফ্যামিলি কার্ডটা নিয়ে এটা আলোচনা সমালোচনা যায় থাকে, এটা কিন্তু স্ট্রং একটা কমিটমেন্ট যে মানুষের কাছে, বিশেষ করে দুস্থ জনগোষ্ঠীর কাছে একটা সহায়তা প্রদান করা। আমাদের তো সামাজিক সুরক্ষা খাত আগেও ছিল, কিন্তু সেখানে ভাতাগুলো কত ছিল, 600 টাকা 700 টাকা। এখন এটাকে 2500 টাকা করে দেওয়া হচ্ছে, মানে স্পেশালি যারা গরিব জনগোষ্ঠী তারা যদি পান, সেটা কিন্তু একটা ভালো একটা ইম্প্যাক্ট রাখতে পারে। কাজে আমি বলবো যে কয়েকটা ভালো দিক কিন্তু আছে, এটা আমাদের স্বীকার করতে হবে। স্ট্রেট দুর্বলতম জায়গা। এখন দুর্বল জায়গাগুলো ডক্টর ফাহমিদা খাতুন অলরেডি বলেছেন, আমি সেটা একটু যোগ করতে চাই। এই প্রত্যেক বছর এই যে একটা আকাশচুম্বী রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেওয়া হয় এনবিআরকে, এটা জানার পরে যে এটা তারা হয়তো উঠাতে পারবে না। কিন্তু আবার তারা এবার দেখলাম কর কাঠামোতে বেশ কিছু পরিবর্তন এনেছেন। হ্যাঁ, কর কাঠামোতে যে পরিবর্তনটা এনেছে সেটার প্রধান পরিবর্তনটা হয়েছে যে এটাকে আগেই ডিক্লেয়ার করা হয়েছে যে সামনের 5 বছরের কর কাঠামো কেমন হবে। এটা ভালো দিক, প্রেডিক্টেবিলিটি আমরা যেটাকে বলি সেটা আছে। মানুষজন জানে ইনকামগুলো কত ট্যাক্স দিতে হবে, আগামী সামনের 5 বছর এটা ফিক্স করা হয়েছে, এটা ঠিক আছে। কিন্তু মেন সমস্যা হচ্ছে যে এই 3-4 মাসের মধ্যে সরকার কি এমন কিছু করেছে যে তাতে আমরা বুঝবো যে এনবিআর এর রাজস্ব আদায় করার ক্ষমতা বেড়েছে? তা কিন্তু বাড়ে নাই। ইনফ্যাক্ট আমরা যদি প্রাক্কলন করি যে সামনের বছর কি হতে পারে এবং সেটা করার জন্য আমরা যদি পেছনের বছর দিকে তাকাই, নর্মালি কি হয় 80 থেকে 85% বাজেট কিন্তু বাস্তবায়ন হয়। কাজে 9,38,000 কোটি টাকা যে বাজেট আপনি দেখছেন, এটার 15 থেকে 20% আসলে কিন্তু হবে না। দেখেন এইটার কিন্তু একটা সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট আছে যদি আমরা একটু ক্লোজলি যদি বোঝার চেষ্টা করি। এনবিআর যদি রাজস্ব আদায় করে, প্রথম থেকে যদি রাজস্ব আদায় গতি না আসে, তাহলে সরকারও তো জানে যে এই রাজস্ব সে আদায় করতে পারবে না। তো তখন হয় কি, অনেক প্রকল্প, অনেক খরচ কিন্তু প্রথম দিকে তারা করার হয়তো চেষ্টা করবে না, বিকজ যেহেতু অর্থের সংকুলন করা কঠিন হতে পারে, এটা তারা চিন্তা করতে পারে। যে প্রথম থেকে দেখবেন একটা শ্লথগতি আসবে, যেহেতু সরকারের আয়ের সেখানে ভাটা আছে। আচ্ছা, একটা হচ্ছে এনবিআর থেকে কী পরিমাণ রাজস্ব আসবে সেটা একটা ডাইমেনশন। আরেকটা হচ্ছে সরকার তো আবার লোনও করছে, সুতরাং সে ব্যাংকিং সেক্টর থেকে লোন নিচ্ছে, আবার সে বিদেশি ঋণ পাওয়ার চেষ্টা করছে। বিদেশি ঋণের কথা আগে বলি, যেটা চলতি বছর, এই বছরে হয়তো 7 থেকে 8 বিলিয়ন ডলারের বিদেশি ঋণ আসবে। সামনের বছরের জন্য প্রাক্কলন করা হচ্ছে, ওনারা মনে করছেন যে 12 বিলিয়ন ডলার বিদেশি ঋণ আনতে পারবেন। কিন্তু আমি মনে করি দেখুন এইটা অ্যাচিভ করা যাবে না, কারণ বিশ্বব্যাপী ইন্টারন্যাশনাল এইড আর্কিটেকচার আপনি জানেন, আপনি নিজে জিও পলিটিক্স নিয়ে কাজ করেন, কি মাত্রায় ইন্টারন্যাশনাল এইড ফল করেছে। তার মানে আগে দাতা গোষ্ঠী ডেভেলপমেন্ট ফাইন্যান্সিংয়ের জন্য যে কনসেশনাল লোনটা দিত সেটা কিন্তু অনেকটা ফল করেছে। গত বছর 2025 সালের হিসাব বলছে যে তার আগের বছরের তুলনায় সারা বিশ্বে ওডিএ, ওভারসিজ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স, মানে বলতে পারেন ফরেন এইড, এইটা 23% কমেছে, শতকরা 23% কমেছে এক বছরে। আর আমরা বাংলাদেশ, আমরা বলছি যে সামনের বছরে আমরা বড় অঙ্কের বিদেশি ঋণ নেব। কাজে আমার কাছে মনে হয় যে এটা হবে না, সেটাও সরকারকে মাথায় রাখতে হবে, যেটা করা সম্ভব হবে না। আর যদি হয়ও, যদি বিদেশি দাতারা লোন দিতে চান আমাদেরকে, সেই লোনের কন্ডিশনালিটিস হবে স্ট্রং। কন্ডিশনালিটিস মানে যে খারাপ তা কিন্তু না, কন্ডিশনালিটিস মানে হচ্ছে কিন্তু অনেক পেপার ওয়ার্ক করতে হয়, অনেক নেগোসিয়েশন করতে হয়। এটা করতে যে সময় ক্ষেপণ হবে এবং যে সময় কমিটমেন্ট পাওয়া যাবে, তখন ওনারা দেখবেন যে এই বাজেটে অনেক কিছু ইমপ্লিমেন্ট করা যাচ্ছে না। খুব সম্ভবত এই কারণেই
এই বাজেটের মধ্যে অনেকগুলো কিন্তু বরাদ্দ থোক বরাদ্দ আকারে দেওয়া আছে। মানে আমার যদি অর্থ সংকলন না হলে আমি সেগুলোকে ছাঁটাই করব। কাজেই দেখেন খুব একটা ভালো আমি বলবো যে এনকারেজিং ট্রেন্ড ছিল এই সরকারের 553। ওনারা বলতেছেন যে এডুকেশনে জিডিপি শতকরা 5% ব্যয় করবেন, হেলথে ওনারা জিডিপি শতকরা 5% ব্যয় করবেন, এবং সোশ্যাল প্রোটেকশনে ওনারা জিডিপি শতকরা 3% ব্যয় করবেন। হ্যাঁ, 1 বছরের মধ্যে হয়তো হবে না, সময় লাগবে। এটার জন্য আমরা দেখছি ওখানে কিন্তু বাড়তি অ্যালোকেশন দেওয়া হয়েছে হেলথ, এডুকেশন এবং সোশ্যাল প্রোটেকশন। কিন্তু আমার একটা ভয়ের জায়গা হচ্ছে এই, হয়তো আমরা দেখব যে ওনারা হেলথ এবং এডুকেশনের খরচটা হয়তো পুরোটা করতে পারবেন না। ইউজুয়ালি পারেনও না, হেলথে এবং তো পারেন সোশ্যাল প্রোটেকশনে অতিরিক্ত মাত্র 14-15 হাজার কোটি টাকা যে অ্যালোকেশন দেওয়া হয়েছে অতিরিক্ত, এইটা ফ্যামিলি কার্ডের পেছনে যাবে। সেখানেও আপনার একটা চ্যালেঞ্জ আছে। ফ্যামিলি কার্ডে 41 লাখ গরিব দুস্থ পরিবারকে এই বছর ওনারা টার্গেট করছেন যে ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে আসবেন। সমস্যা হচ্ছে, আমি মনে করি 1 বছরের মধ্যে 41 লাখ পরিবারকে আনতে হলে সেখানে কিন্তু পরিবার শনাক্তকরণের সমস্যা হতে পারে। যারা যোগ্য পরিবার না তারা আসতে পারেন। অলরেডি কিন্তু দু একটা আমি টিভি রিপোর্টিং দেখেছি যেখানে এটা বলা হচ্ছে যে অন্যরা পাচ্ছেন যারা আসলে পাওয়ার কথা না। তার মানে কি, একটা পপুলার প্রোগ্রাম দেখেন, এই যে দরিদ্রদেরকে ভাতা দিব আমি, এটা তো একটা অত্যন্ত পপুলার প্রোগ্রাম। এই প্রোগ্রামটাকে যদি আমরা সঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে না পারলে এটা সবচেয়ে বেশি আনপপুলার প্রোগ্রাম কিন্তু পরিণত হবে। এবং সেটা তখন আরেকটা কাজ হবে, রিসোর্স যেটা স্পেন্ড করা হবে সেটাও কিন্তু ওয়েস্টেড হবে। কাজে আমি মনে করি সেই জায়গায় চ্যালেঞ্জগুলো আছে আপনার। আর দুর্বল জায়গার আরেকটা জিনিস হচ্ছে যে ব্যাংকিং সেক্টরের উপরে যে এত নির্ভর করলে প্রাইভেট সেক্টর কিন্তু সেখান থেকে লোন পাবে না। সরকারের যে চেষ্টা যে প্রাইভেট সেক্টরকে চাঙ্গা করা, এখন আমরা কি দেখছি? আমরা দেখছি দেখেন এই বছরে যে আমাদের যে এস্টিমেটেড জিডিপি আছে, এই বছরে মনে হচ্ছে যে শিল্প খাতের প্রবৃদ্ধি হবে শতকরা 3 ভাগের কম। তো শিল্প খাতের প্রবৃদ্ধি কেন হচ্ছে না? কারণ প্রাইভেট সেক্টর দেখছেন যে ব্যাংকের ইন্টারেস্ট রেট অত্যধিক বেশি এবং তারা অতিরিক্ত লোন নিতে চাচ্ছেন না। এটা যেমন একটা কারণ। আবার যে ব্যাংকগুলো সরকারকে লোন দিতে পারে সেই ব্যাংকগুলো মনে করছে যে এখনকার সময়ে অত বেশি ঝুঁকি না নিয়ে, যেহেতু সুদের হার অলরেডি বেশি, আমি সরকারকে ঋণ দিয়েই তো প্রফিটেবল হতে পারি। সো সেখান থেকে চিন্তা করে দেখা যায় যে প্রাইভেট সেক্টর তারপরে ওই লোনটা ঝুঁকি কম, ওই লোনটা ঝুঁকিও কম। হ্যাঁ, তো সুতরাং সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে যে সরকার কি চাচ্ছে, বয়ান ভালো, লক্ষ্য ভালো, আন্তরিকতার হয়তো অভাব নাই, কিন্তু কঠিন সমস্যাগুলোকে কি সমাধান করার সুচিন্তিত কোনো পদক্ষেপ আছে? ডক্টর ফাহমিদা খাতুন, আপনি শুনছিলেন, কিছু যোগ করবার করলে আপনি করবেন, কিন্তু আপনি বলছেন যে এই বাজেটে আসলে শেষ পর্যন্ত মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তরা অস্বস্তিতে থাকবে। আমি যতটুকু শুনেছি আপনার কথা বিভিন্ন গণমাধ্যমে, তো আমি আসলে কি তাদের জন্য কোনো স্বস্তির জায়গা আছে কিনা, এবং দ্বিতীয়ত হচ্ছে যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজেটে কার্যকর কোনো নতুন দিক দেখা যাচ্ছে কিনা, বা এটা কতটা অ্যাড্রেস করলো এই বাজেটে? দেখেন, সামগ্রিকভাবে আমি শুরুতে যেটা বলছিলাম যে চেষ্টা করা হয়েছে সবাইকে কিছু না কিছু দিতে। মাননীয় অর্থমন্ত্রী বলেছেন যে সবাইকে একটু দেওয়ার চেষ্টা, কিন্তু তারপরেও সমানভাবে হয় না। মধ্যবিত্ত নিম্নবিত্তের কথাটা যদি দুদিক থেকে দেখে, প্রথমে তো হচ্ছে যে আপনি কতখানি করের দিক থেকে স্বস্তি দিলেন। তো করমুক্ত আয়ের সীমা যেটা 3.5 লাখ টাকা ছিল সেটাকে 3,75,000 টাকা করেছে। এটা একটু বেড়েছে, কিন্তু আসলে 4 বছরের মতো সময় ধরে কিন্তু উচ্চ মূল্যস্ফীতি, তো সেইটার সাথে যদি অ্যাডজাস্ট করা যায় তাহলে অনেক হবে। তো সেটা না করলেও এটা আরেকটু করা যেত, এটা 4-4.5 লাখ কিন্তু করা যেত করমুক্ত আয়ের সীমাটা। তারপরে আরেকটা হচ্ছে যে করের বিভিন্ন স্ল্যাবে যে পরিবর্তনগুলো আনা হয়েছে, কিংবা যেগুলো আছে কিছু পরিবর্তন, সেখানেও যদি দেখি যে এই স্ল্যাবগুলো কর কাঠামোটা যদি দেখি কাদের উপরে কর ভারটা পড়বে, ট্যাক্স বার্ডেনটা, দেখা যায় যে আমরা দেখেছি যে ওইখানে যারা নিম্ন আয়ের, নিম্ন মধ্যবিত্ত তাদের উপরই ট্যাক্স বার্ডেনটা বেশি পড়ে। এটা একটা বিষয়। আরেকটা ধরেন যে স্বস্তির জায়গায় অনেক কিছুই দেওয়া হচ্ছে, আমি খুব সাধুবাদ জানাই, কারণ খাদ্য নিরাপত্তা, তারপর স্বাস্থ্য, তারপরে হচ্ছে জ্বালানির ক্ষেত্রে, এই সমস্ত জায়গায় বিভিন্ন জায়গায় কিন্তু কর কিন্তু কমানো হয়েছে, করের হারটা কমানো হয়েছে। এই যে যেমন কিডনি ডায়ালিসিস করার যে মেশিন, তারপরে বিভিন্ন ওষুধ, এগুলোর উপরে যে কমানো হয়েছে শুল্ক, শূন্য শুল্ক করা হয়েছে, অত্যন্ত
মানে একটা উপকারী, খুবই ভালো একটা পদক্ষেপ। কারণ এই ধরনের অসুখ যাদের হয়, যাদের সীমিত আয়, তারা কিন্তু এই চিকিৎসা করাতে যে একদম পথে বসে যায়। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ। তারপরে খাদ্য নিরাপত্তার জন্য কমানো হয়েছে। তারপরে আরও হচ্ছে যে দেশীয় শিল্পটাকে প্রমোট করার জন্য ইম্পোর্ট সাবস্টিটিউট ইন্ডাস্ট্রি তাদেরকে স্বস্তি দেওয়ার জন্য কিন্তু এই শুল্ক কমানো হয়েছে। এবং এই যে ইয়ের জন্য তারপরে আরও আছে যেমন নবায়নযোগ্য জ্বালানি, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে যদি আমরা দেখি নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে যে সোলার প্যানেলের যন্ত্রপাতি, সৌর বিদ্যুৎ উৎসাহিত করার জন্য প্রায় সবগুলো ক্ষেত্রে এটা শূন্য শুল্ক করা হয়েছে। খুবই ভালো। একদিকে এটা পরিবেশগত দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এবং ইলেকট্রিক ভেহিকেল সেটাও সেখানেও কিন্তু উৎসাহ দেওয়া হয়েছে। যদিও অনেকে বলছেন যে বাংলাদেশে এটার আসলে ফিজিবিলিটিটা কেমন, কিন্তু সেখানেও এটা সামগ্রিকভাবে ব্রড ফিলসফিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে এটা ভালো। তো সেই দিক থেকে আমরা বলবো যে এখানে ভালো অনেকগুলো হয়েছে। করের ক্ষেত্রে আরেকটা জিনিস আমার কাছে মনে হয় যেন যে যারা কর দিচ্ছে তাদের উপরই মনে হয় একটা করের বোঝা মানে চাপিয়ে দেওয়ার একটা প্রবণতা থাকে। একটা 5 বছরের পথরেখা দেওয়া আছে, তারপরে কিন্তু এখন দেখেন 25% যারা উচ্চ বলতেও সেটা খুবই যে উচ্চ তা না, তো সেখানে 25% থেকে 30%, এবং তারপরে আরও 2 বছর পরে 35 লাখ যাদের ইনকাম হবে তাদেরকে 35% দিতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে যে কর আদায়ের জন্য কিংবা রাজস্ব আহরণ বৃদ্ধির জন্য আপনি কর হার বাড়ালেই কিন্তু এটা বাড়বে সেটা না, বরঞ্চ এটা আপনাকে অন্য ধরনের, যারা কর ফাঁকি দিতে চায় তাদেরকে কিন্তু অন্য রকম নেতিবাচক দিকে উৎসাহিত করবে। পৃথিবীর অনেক দেশে, দক্ষিণ এশিয়ার মানে দক্ষিণ পূর্ব এশিয়ার, সাউথ ইস্ট এশিয়ার যে উন্নত দেশগুলো, সেই সমস্ত দেশে কিন্তু কর হার আমাদের চাইতে অনেক কম, কিন্তু তাদের কোনো কর ফাঁকির কোনো ব্যবস্থা নাই। কারণ আপনাকে দেখতে হবে যে হার না, বরঞ্চ আমি কর ব্যবস্থাটাকে কতখানি শক্তিশালী করলাম, কর আদায় ব্যবস্থাটাকে কতখানি শক্তিশালী করলাম। এই যে জাতীয় রাজস্ব বোর্ডের সংস্কার, এইটা তো আটকে আছে বহু বছর থেকে। গত অন্তর্বর্তীকালীন সরকারের সময় একটা যে পদক্ষেপ যখন নেওয়া হলো, তখন একটা দেখলাম যে আমরা প্রতিবাদ দেখলাম যে সংস্কারের দিকে আসলে সংস্কারের করতে গেলে অনেক বাধা আসে। সেটা এখন চালু হয়েছে, কিন্তু এটা তো মাত্র নামে মাত্র আপনার কাগজে কলমে এই কর প্রশাসন এবং কর আদায়টাকে ভাগ করা হয়েছে। এখানে এখন সংস্কারটা শুরু করতে হবে। এবং এই সংস্কারের কথা বলতে যে আমি বলতে চাই যে এই সরকার প্রথম বছর এটা, এবং প্রথম বছরেই সংস্কারগুলো করে ফেলতে হয়। সংস্কার একটা প্রথম কথা কঠিন কাজ, এবং দ্বিতীয় কথা হচ্ছে সংস্কারটা অনেক সময় লাগে সংস্কার থেকে ফলাফল আসতে, এবং এটা চলমান প্রক্রিয়া। কারণ সরকার যদি পরবর্তীতে এটা পরে করার জন্য বসে থাকে, ধরেন তৃতীয় চতুর্থ বছরে, পঞ্চম বছরে, তখন তো তার আবার একটা ইলেকশন সাইকেল এসে যাবে, তখন সে অজনপ্রিয় কাজ করবে না। অজনপ্রিয় কাজ, কঠিন কাজ করার জন্য এটাই মোক্ষম সময়। সেই দিক থেকে এখানে বাজেটের অবশ্য নীতি বিষয়ক তেমন কিছু বলার স্কোপ থাকে না, কিন্তু আমার ধারণা যে যখন এই বাজেটারি কিংবা ফিসকাল প্রক্ষেপণগুলো করা হয়েছে, আর্থিক মেজারের প্রক্ষেপণগুলো, তাদের মাথায় আছে যে আমাকে এই রাজস্ব ব্যবস্থাটাকে আসলে শক্তিশালী করতে হবে, এটা ছাড়া কোনো উপায় নাই। তো সেই জন্য, এবং এই শক্তিশালী না করার কারণে আমরা কি দেখি যে একটা লো হ্যাঙ্গিং ফ্রুট, যারা ধরেন চাকরিজীবীরা, তারা তো আর তাদের তো আয়ের মানে কর ফাঁকি দেওয়ার কোনো উপায় নাই, তাদের বেতন যেটা আসে সেখান থেকে কর দিতেই হচ্ছে একবার সিস্টেমের মধ্যে ঢুকে গেলে, তো সেটা আর লুকোনোর কোনো জায়গা নাই। কিন্তু দেখা যায় যে ওইখানেই ঘুরে ফিরে আসে এই যে হার বাড়ালে অনেকেই এটার মধ্যে পড়ে যাবে। কিন্তু যারা ফাঁকি দিচ্ছে, যারা ব্যবসায়ী, সবাই না কিন্তু আছে তো অনেকেই, তো তারা তো এটার মধ্যে করবে, তারা এটা থেকে সুযোগ নিতে থাকে যে তাদের এই দুর্বল এবং একটা ব্যবস্থাপনার মধ্যে যেখানে আপনার জবাবদিহিতাটা নাই, সেটার কারণে আমরা কি দেখেছি যে অতীতে যেমন আপনার এই কর বিভাগের কর্মকর্তা যারা এরকম দুর্নীতি করেছে, কাদের নাম আমরা দেখেছি যে আওয়ামী লীগ আমলের শেষের দিকে যে অনেকের নাম আসছিল এত ফুলে ফেপে, তো তাদের পিছনে তারা কেন এটা করতে উৎসাহিত হয়েছে? প্রথম কথা যে এরকম একটা ব্যবস্থা, এই ব্যবস্থা থেকে আপনি যে কোনো কিছু করে পার পেয়ে যেতে পারেন,
প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে তো সে তো এই ব্যবস্থার একা না, তার সাথে তো আরও সহযোগীরা ছিল। এই সিস্টেমটা তাকে সহযোগিতা করেছে এবং এই সিস্টেমের সাথে অন্যান্যরা যারা জড়িত সেটাও তাদেরকে সহযোগিতা করেছে। এবং আরও একটা বিষয়, এটা বলা হয় যে আমলাতন্ত্রর মধ্যে অনেক দুর্নীতি থাকে কিন্তু তারা কেন দুর্নীতি করবে যখন কোনো রাজনৈতিক সরকার থাকে? রাজনৈতিক সরকারের যদি থাকে, কমিটমেন্ট থাকে যে সে একটা দুর্নীতিমুক্ত সমাজ করবে এবং সে তার রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার জন্য যারা কাজ করবে তাদের দুর্নীতিটাকে জিরো টলারেন্সের ভিত্তিতে দেখবে, তাহলে তো আর এটা সিস্টেমটা ফাংশন না করার কথা নয়। কিন্তু আমরা দেখেছি যে এখন একটা গোষ্ঠী, একটা নেক্সাস তৈরি হয়ে যায়, রাজনীতিবিদ, আমলা, তারপরে ব্যবসায়ী, এইরকম একটা ত্রিমুখী একটা যে নেক্সাস তৈরি হয়, তারা সবাই মিলে আসলে এই রাষ্ট্র থেকে এই এক্সট্রাকশন করতে থাকে। তো এই এক্সট্রাকশনটা কাদের? এই যে যারা আপনারা কর দিচ্ছি সেইটার থেকেই তো তারা এই নিচ্ছে এই অর্থটা। তো সুতরাং আমি বলবো যে রাজনৈতিক কমিটমেন্টটা এই থাকাটা জরুরি এবং সেটা আসলে তখন তারা নিজেরা যদি সৎ হয় তাহলে কিন্তু তারা অন্যদের বিরুদ্ধে কঠোর হস্তে সেটা দমন করতে পারবে। ডক্টর রাজ্জাক, আপনি ব্যাংকিং খাত তার থেকে সরকারের ঋণ গ্রহণের প্রশ্ন নিয়ে আলোচনা করছেন, কিন্তু আমাদের ব্যাংকিং খাতের দুর্বলতা নানা রকমের এবং এটা নিয়ে বহুদিন যাবতীয় বহু আলোচনা হচ্ছে। তো এই জায়গায় বিশেষ করে খেলাপি ঋণ, পূর্ণ তফসিল এবং আর্থিক শৃঙ্খলার প্রশ্নে সরকারের অবস্থান কতটা স্পষ্ট তারা করতে পারলেন, এবং এই যে ব্যাংকগুলোকে একীভূত করা, কোনো একটা বিশেষ ব্যাংককে নিয়ে নানা রকমের বিতর্ক, সেই জায়গায় কোনো ডিরেকশন পাওয়া গেল কি না? সত্যি কথা বলতে কি, ব্যাংকিং সেক্টর যে একটা সাংঘাতিক রকমের ক্রাইসিস হয়ে আছে, বাজেট বক্তৃতায় এটার একটা ভালো রিফ্লেকশন থাকলে আমরা সবাই উপকৃত হতাম। সেটা এই কারণে ইম্পর্টেন্ট ছিল যে বিএনপি সরকার পরিষ্কার করে বলতে পারতো যে এই ক্রাইসিস তাদের তৈরি করা ক্রাইসিস না, এটা তারা ইনহেরিট করেছে। এবং আমাদের ইন্টারিম গভর্নমেন্ট ছিলেন, তারাও যে এখান থেকে খুব বেশি কিছু ভালো করে আসতে পেরেছে তাও কিন্তু না, তারা এটা শক্ত করে বলতে পারতো। তো সুতরাং আমরা সেরকম দিক নির্দেশনা পেলাম না। কিন্তু এটাও মনে রাখতে হবে, আমি মনে করি বাজেট বক্তৃতায় তো আমি সব কিছু বলতে পারি না। তে কতগুলো ইন্ডিকেশন যদি দেওয়া যেত যে আমরা কি আসলে একটা প্রপার ইন্ডিপেন্ডেন্ট ব্যাংক সংস্কার কমিশন বলি আর যাই বলি, এটা করে তার মাধ্যমে রেকমেন্ডেশন নিয়ে দেখতে পারি কিনা যে এই প্রবলেমটাকে কীভাবে সলভ করা যায়, সেটা কোনো ভিত্তি পাওয়া গেল না। তারপরে এটাও ঠিকমতো স্বীকার করা হলো না যে সরকার যে মাত্রায় ব্যাংক থেকে ঋণ দিতে চাচ্ছেন, তাহলে প্রাইভেট সেক্টর ঋণটা পাবে কিনা, যেটা আমরা একটু আগে আলোচনা করলাম। এটা আরেকটু হয়তো ধর্তব্যের মধ্যে নেওয়া উচিত ছিল যে তাহলে সরকার একদিকে কস্ট অফ ডুইং বিজনেস কমাচ্ছেন, প্রাইভেট সেক্টরের জন্য ব্যবসা সহজীকরণ করছেন, কিন্তু ব্যবসা সহজীকরণের অন্যতম প্রধান বিষয় হচ্ছে কিন্তু তারা সহজ শর্তে ঋণটা নিতে পারছেন কিনা, তো সেটা আমরা দেখলাম না। এখন ব্যাংকিং সেক্টরের মধ্যে থেকে সরকার যে এখন লোন নিতে চায়, এবং আমরা যদি দেখি যে ব্যাংকগুলোর এখন তহবিলের কি অবস্থা আছে, দেখেন ওই অল্প কয়েকটা ব্যাংক ছাড়া এখন কিন্তু সরকারকে আর কেউ ঋণও দিতে পারবে না আর কি, যে পরিমাণ সরকারের ঋণ দরকার হবে। কাজে সেই ক্রাইসিসটা কিন্তু আমাদের থেকে যাচ্ছে। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে ব্যাংকিং সেক্টরের সঙ্গে পুরা কিন্তু ইকোনমির একটা বলতে পারেন এটা হার্ড, বিশেষ করে আমাদের যেহেতু ক্যাপিটাল মার্কেট তো স্ট্রং না। এই জায়গাটায় আমার একটা ব্যক্তিগত অভিমত হচ্ছে যে অর্থমন্ত্রী চমৎকার করে বলেছেন যে আমরা প্রথমে রিকভারি, তারপরে আমরা রেস্টোরেশন এবং তারপর রিকনস্ট্রাকশন অ্যান্ড এক্সেলারেশন, উনি বলছেন 3R, এইটার মাধ্যমে ইকোনমিকে রিপেয়ার বলি বা গতিশীল করার চেষ্টা করছে। তো যদি তাই হয় তাহলে তার উচিত ছিল না রিকভারি পিরিয়ডে সবচাইতে কঠিন সংস্কারগুলো করা। তো রিকভারি পিরিয়ডে তাহলে সংস্কারটা কী হতো, ইনফ্লেশনটাকে শক্ত করে কন্ট্রোল করা, ব্যাংকিং সেক্টরের ক্রাইসিসটাকে থেকে বের হয়ে আসা। ওনারা হয়তো একটা টার্গেট সেট করতে পারে, স্পেসিফিক টার্গেট সেট করতে পারতেন যে 1 বছরের মধ্যে ব্যাংক সেক্টরের জন্য আমরা কংক্রিট রেকমেন্ডেশন নিয়ে কাজগুলো শেষ করবো, তাহলে কিন্তু লোকজন সিগন্যাল পেত। আরেকটা হতে পারতো ফিসকাল ডিসিপ্লিনের ক্ষেত্রে, যে এত বড় বাজেট না করে আমরা চাই যে রিয়েলি যে জায়গাতে করলে রেভিনিউ আদায়ের সঙ্গে সামঞ্জস্য থাকবে। হ্যাঁ, প্রথম বছর হয়তো ইকোনমিক গ্রোথ অত বেশি হবে না, কিন্তু পরের এটা একটা ভিত্তি তৈরি করবে এই সংস্কারগুলো, সেটা কিন্তু আমরা দেখি নাই।
কাজে আমার কাছে মনে হচ্ছে কি এটিকে একটা মিসড অপরচুনিটি হয়ে গেল কিনা। দেখেন আমরা যদি বলি যে রিকভারি পিরিয়ডে আমরা 6.5% গ্রোথ অ্যাচিভ করতে চাচ্ছি এবং 7.5% ইনফ্লেশন হবে, অনেকে মনে করবেন যে এটা তো তাহলে রিকভারি হলো না। তো আরেকটা জিনিস হচ্ছে কি ব্যাংকিং সেক্টরটা যদি ঘুরে দাঁড়াতে না পারে তাহলে একটা প্রবলেম হতে পারে যে ক্রেডিট রেটিং কিন্তু আমাদের আরও সামনের দিনে কমতে পারে, সেটা কিন্তু আবার বিদেশে সঙ্গে যে আস্থার ব্যাপার আছে সেই আস্থাটা আবার ব্যাহত হবে। ব্যাংকিং সেক্টর ভালো না করলে আমি ব্যর্থহীনভাবে বলতে পারি যে সরকার যে 12 বিলিয়ন ডলারের যে ঋণ নেওয়ার চেষ্টা করছে আগামী বছর বাজেটে, এই ঋণ পাওয়াটা কিন্তু অত্যন্ত দুরূহ ব্যাপার হয়ে যাবে। দেখেন আইএমএফ যখন এর আগে বাংলাদেশের সঙ্গে নেগোশিয়েট করেছিল, করে যখন এগ্রি করেছে একটা লোন প্যাকেজ দিবে, সেই এগ্রিমেন্টে সুবিধা ছিল এইটা না যে সরকার আইএমএফ থেকে কিছু পয়সা পাচ্ছে। বাংলাদেশের জন্য $5 বিলিয়ন হয়তো তেমন কিছু না, এটা আমাদের প্রবলেম সলভ করতে পারবে না, কিন্তু এটা একটা ক্রেডিবিলিটি দেয় যে ওকে আইএমএফ একটা প্যাকেজ দিয়েছে, তার মানে এখানে এক ভালো নেগোসিয়েশন হয়েছে এবং কতগুলো সংস্কার সরকার করবে। হ্যাঁ, তো এই ক্রেডিবিলিটিটাও হয়তো খানিকটা নষ্ট হবে যদি আমরা দেখি যে ব্যাংকিং সেক্টরের এই ক্রাইসিসটাকে থেকে সরকার যদি বের হয়ে আসতে না পারে। কাজে আমি মনে করি যে আরেকটু সতর্ক পদক্ষেপ নেওয়া উচিত এবং এই ব্যাংকিং সেক্টর ঘুরে না দাঁড়ালে সরকারের পক্ষে কিন্তু সামনের দিনে বাংলাদেশকে বেশি দূরে এগিয়ে নেওয়া যাবে না। একটা জিনিস আমি বলতে একটু অপ্রসঙ্গিকভাবে আপনি অনুমতি দিলে আমি বলতে চাই, আগে আমি বলতে চেয়েছিলাম পারি নাই। আমার কাছে যেটা মনে হয়েছে, আমরা সবসময় ট্যাক্সেশন নিয়ে কথা বলি, তো সেখানে রেভিনিউ বা রাজস্ব আদায়ের কথাটা বলি সরকারের খরচ ফাইন্যান্স করার জন্য। এই বাজেটে আরেকটা জিনিস আমার কাছে মনে হচ্ছে একটু কম গুরুত্ব পেয়েছে, সেটা হচ্ছে বৈষম্যটাকে দূর করার যে একটা চেষ্টা। হ্যাঁ, তো বৈষম্য যদি আপনি দেখেন বৈষম্যের ক্ষেত্রে, তাহলে মানুষের হাতে কিভাবে সম্পদ কুক্ষিগত হচ্ছে। যেসব লোকজন ট্যাক্স দিচ্ছেন, যারা ট্যাক্স পেয়ার আছেন ট্যাক্স নিতে, আপনি যদি তাদের সম্পদে যদি হিসাব করেন তাহলে মোটামুটি যারা ট্যাক্স পেয়ার আছেন তাদের মধ্যে 1%-এর হাতে প্রায় 23%-এর সম্পদ আছে, অ্যাসেট আছে। কিন্তু এটা তো টোটাল পপুলেশন না। এখন আমরা যদি বাংলাদেশের সব হাউসহোল্ডের কথা চিন্তা করি, যেমন বাংলাদেশের ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স যে সার্ভেটা করে, সেটা কিন্তু আমরা যদি বেস হিসেবে নিই এবং ওখানে যদি আমরা দেখি যে কার হাতে কত অ্যাসেট আছে, তাহলে আমরা র্যাপিড থেকে এস্টিমেট করে দেখেছি 1% পপুলেশনের হাতে 50% আপনার অ্যাসেট আছে বা এই দেশে। তো এইরকম যদি আপনার ইনইকুয়ালিটি থাকে তাহলে আমরা সামনের দিকে কিভাবে যাব? তাহলে কি করতে পারতো? হ্যাঁ, ওয়েলথ ট্যাক্সেশনে কিন্তু একটা ভালো একটা ভিত্তি তৈরি করতে হবে। ওয়েলথ ট্যাক্সেশন নামে এখন যেটা আছে সারচার্জ, কিন্তু এইটা কিন্তু আসলে ওয়েলথের যে একটা ইনইকুয়ালিটি তৈরি হয়েছে তাকে অ্যাড্রেস করার জন্য যথেষ্ট না। একটা উপায় হতে পারতো, আমাদেরকে অবশ্যই ইনহেরিটেন্স ট্যাক্সের দিকে কিন্তু যেতে হবে। কাজে সম্পদ আমি অর্জন করে যখন আমি আমার উত্তরাধিকারীদের সম্পদ দিয়ে যাচ্ছি, উত্তরাধিকারীদের এইটা ভাবার কোনো কারণ নাই যে এটা তার আর্নড ইনকাম, তাই না? এটা সে আর্ন করে নাই, তো সেখানেও কিন্তু রাষ্ট্র তো একটা ট্যাক্স নিতে পারে। নিলে হবে কি, এই যে সমৃদ্ধি, এই সমৃদ্ধিটা আমরা সবার সঙ্গে শেয়ার করতে পারি। এটাই তো শেয়ার্ড প্রসপেরিটির ভিশন। তা আমি বললাম যে অর্থমন্ত্রী এত কিছু আমাদেরকে রূপরেখা দিলেন, এই আইডিয়াটা দিলে না আমরা সবাই কিন্তু উপকৃত হতে পারতাম। আমি বলছি না যে এখন যে 1% কথা বললেন, আইন প্রণেতাদের কতজন ওই 1% মধ্যে আছে সেটা দেখতে তো এটা খুব ভালো কথা বলেছে। কাজে এটাও যে আবার ওই সংসদ থেকে উঠে আসবে কিনা সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। ডক্টর ফাহমিদা খাতুন, বৈষম্যের প্রসঙ্গটা আলোচনার মধ্যে আসলো, মানে বাংলাদেশের জনসংখ্যার একটা বড় অংশ হচ্ছে তরুণ জনগোষ্ঠী। সো আমি একটু বুঝতে চাই যে তাদের জন্য এই বাজেটে নতুন কিছু আছে কিনা, এবং সরকার তার ইলেকশন ম্যানিফেস্টোতে সরকারি দল এবং পরেও তারা কর্মসংস্থানের কথা বলেছে, একটা বড় নাম্বারও তারা বলেছে। তো সেটা অ্যাচিভেবল কি না এবং সেটা করবার জন্য আসলে কি করা দরকার? কারণ কর্মসংস্থান ছাড়া প্রবৃদ্ধি হবে না এবং তার সঙ্গে আবার বিনিয়োগের প্রশ্নটাও যুক্ত। ধন্যবাদ। হ্যাঁ, কর্মসংস্থানের জন্য কিন্তু এই সরকারের বিরাট পরিকল্পনা আছে, যেটা ইশতেহারে দেখেছি। কিন্তু এই বাজেটের দিকে দেখলে কর্মসংস্থানের জন্য তো একমাত্র মূল উৎসটাই হচ্ছে ব্যক্তি খাতের বিনিয়োগ। তো ব্যক্তি খাতের বিনিয়োগের জন্য যে সমস্ত সুযোগ সুবিধাগুলি দেওয়া আছে, তারপরেও কিন্তু ব্যক্তি খাতের উদ্যোক্তারা শঙ্কার মধ্যে আছে। আমাদের সাথে তাদের যখন যোগাযোগ মানে আলাপ আলোচনা হচ্ছে এই বাজেটের পরেও, অনেকেই বলছেন যে তারা এখনো পুরোপুরি আস্থাটা ফেরত পাচ্ছেন না।
যদিও এখানে তাদের বিশেষ করে একটা ফান্ড করা হয়েছে, বাংলাদেশ ব্যাংক একটা ফান্ড করেছে যে 60,000 কোটি টাকা, যেটার মধ্যে 41,000 কোটি টাকা ব্যাংক রিফাইন্যান্সিং স্কিমের মাধ্যমে এবং 19,000 কোটি টাকা বাংলাদেশ ব্যাংক থেকে দেওয়া হবে, এবং সেখানে খাতওয়ারি কোন খাতে কত বরাদ্দ দেওয়া হবে। উদ্দেশ্যটা হচ্ছে যে যে সমস্ত শিল্প কলকারখানা চালাতে পারছে না, বন্ধ হয়ে গেছে, সেগুলোকে পুনরায় চালু করা। কারণ চালু করলে আপনার কর্মসংস্থান, কর্মী যে অনেক জায়গায় ছাঁটাই হয়েছে তারা কাজ ফিরে পাবে। তো সেটা যথেষ্ট না, তারা বলছেন যে আসলে কিন্তু অনিশ্চয়তাটা এখনও রয়েছে, ইন দ্য সেন্স যে কিছু তো কাঠামোগত সমস্যা রয়েছে আমাদের দেশের। ধরেন অবকাঠামোর যে স্মুথনেস, অর্থাৎ এই রাস্তাঘাট, পোর্ট ফেসিলিটি, তারপরে হচ্ছে জটিলতা, আমলাতান্ত্রিক জটিলতা, তারপরে দুর্নীতি তো রয়েছে, তারপরে হচ্ছে মানব সম্পদের এই যে যাদের কথা বলছি কাজ দেওয়া হবে, তাদের কিন্তু দক্ষতাটাও একটা আমরা যুগের সাথে মিলিয়ে তাদের দক্ষতাটা তৈরি করতে পারছি না, স্কিলস যেটা, এবং প্রযুক্তির ব্যবহার, সব এগুলো দীর্ঘদিনের কাঠামোগত সমস্যা। তার মধ্যে যোগ হয়েছে আপনার এই যে সুদের হার বেশি, যেহেতু সংকোচনমূলক মুদ্রানীতি, এবং তার চাইতেও বেশি হচ্ছে এখন জ্বালানির সংকটটা। এটা কিন্তু একটা অনিশ্চিত অবস্থার মধ্যে আছে। জ্বালানির দাম বাড়ছে ক্রমান্বয়ে, আরও ভবিষ্যতে যে বাড়বে না আরও, সেটার কোনো নিশ্চয়তা নাই। এই সবগুলো মিলে তাদের যে কস্ট অফ ডুইং বিজনেস, এটা কিন্তু বাড়িয়ে দিচ্ছে। সুতরাং এখনও তারা মনে করছে না যে তারা একেবারে রেডি টু গো এরকম। হ্যাঁ, তো এইরকম অবস্থায় কর্মসংস্থানটা কিভাবে হবে, এরকম অনিশ্চয়তাটা আগামী 6 মাসেও যদি আমরা না দেখতে পারি যে তারা আরও উদ্যোগ নিচ্ছেন কিংবা এই বিনিয়োগের ক্ষেত্রে একটা চাঞ্চল্য দেখা যাচ্ছে, সেটা একটা। তো আরেকটা বিষয় হচ্ছে যে সরকারের কিছু অ্যালোকেশন, যে এই যুব মন্ত্রণালয়ে যে তরুণদের জন্য কয়েকটা যুব মন্ত্রণালয় কিংবা লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট, যেগুলো কর্মসংস্থানের সাথে জড়িত, সেখানেও যে বরাদ্দের ক্ষেত্রে খুব একটা বেড়েছে তা না। তবে অবশ্যই বলতে পারেন যে সরকারি খাত তো আর আসলে কর্মসংস্থানের জন্য অন্যতম বিষয় না। তো আমার কাছে মনে হচ্ছে যে এই যে বিরাট লক্ষ্যমাত্রা দেওয়া হচ্ছে যুবকদের কর্মসংস্থানের জন্য, এটার জন্য আরও সুস্পষ্ট আসলে পথরেখা থাকা উচিত ছিল। একটা বিষয় যে শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে, কিন্তু এটা সত্যিকার অর্থে এটাকে ব্যবহার হওয়ার পরে শিক্ষার গুণগত মান বাড়বে কিনা। কারণ দেখা যায়, দেখেন একটা কন্ট্রাডিক্টরি সিচুয়েশন, যে একদিকে এত তরুণ শিক্ষিত তরুণ বেকার, অন্যদিকে আবার অন্যদিকে যখন তারা কাজ খুঁজতে যায়, উদ্যোক্তারা, ব্যক্তি খাতের যারা নিয়োগকর্তা, তারা বলছেন যে তাদের যোগ্যতা অনুযায়ী পাচ্ছে না। অর্থাৎ যে শিক্ষার মান, সেটা বাড়ানোর জন্য খুবই দরকার, কিন্তু বরাদ্দই সেটা একমাত্র অনুঘটক না। একমাত্র বরাদ্দ বাড়ালেই হবে না, বরাদ্দটা ব্যবহারটা স্বচ্ছতার সাথে গুণগত মান উন্নত করার জন্য ব্যবহার করতে হবে, এটা একটা। আরেকটা হচ্ছে যে সবাই তো আর চাকরি পাবে না, আমাদের অর্থনীতির আকার এত বড় হয় না যে সবাই, তো তাদের কেউ ইয়েতে নিজের মতো করে উদ্যোক্তা হতে হবে। সেটার জন্যও কিন্তু এই অ্যাক্সেস টু ফাইন্যান্স, সেখানে আপনার সুযোগ, তাদেরকে স্বল্প সুদে একটা অর্থের যোগান দেওয়ার একটা ব্যবস্থা করা খুব গুরুত্বপূর্ণ। শুধু তাই না, কোথায় টাকাটা নিয়ে কোথায় তারা বিনিয়োগ করবে, সেটারও কিন্তু প্রশিক্ষণ দরকার। তো এটা একটা বহুমাত্রিক বিষয়। আমার কাছে উদ্দেশ্যটা খুবই ভালো মনে হয়েছে, কিন্তু এখনও এখানে ঘাটতি আছে যে সুস্পষ্টভাবে টার্গেটটা, এই যে পথরেখাটা দেওয়া হয়েছে, যে অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় বলা হয়েছে, সেগুলো কিন্তু ইনডিরেক্ট। ডিরেক্টলি তাদেরকে আসলে এই ধরেন 6 মাসের মধ্যে কতজনকে আমি প্রশিক্ষণ দিলাম, কতজনকে আমি উদ্যোক্তা বানানোর চেষ্টা করছি, এটা একটা। আরেকটা হচ্ছে যে কাজের জন্য একদিকে যেমন আমার অর্থনীতি বড় না, সেখানে সবাই কাজ পাবে না, উদ্যোক্তা হতে হবে। আরেকটা হচ্ছে দেশের বাইরে কাজ খোঁজা। তো দেশের বাইরে যারা যাচ্ছে, তারা তো এখনও লো স্কিলড। এখনও আমাদের যে রেমিটেন্স আয়টা হয়, সেটা সংখ্যা দিয়ে, কিন্তু এটা ভলিউম কেন্দ্রিক, যেটা আরএমজি এক্সপোর্টের ক্ষেত্রেও একই রকমই ভলিউম বেসড, ভ্যালু বেসড না আর কি, ভ্যালুর উপর ডিপেন্ড করে না। তো তাদেরকে আরও প্রশিক্ষণ দেওয়া, এটা একটা। এবং নতুন নতুন বাজার অনুযায়ী ভাষা শিক্ষা
কিংবা অন্যান্য দেশ, অন্য যেই দেশে যেই ধরনের স্কিল আছে সেগুলি করতে পারলে তাহলে তারা আরও বেশি করে বাইরে যেতে পারবে। সেটারও আরও আমার মনে হয় যে সেই ব্যাপারেও আরও একটা উদ্যোগ নিতে হবে। তো কর্মসংস্থানটা আরও জোরালোভাবে আসতে পারতো আমার কাছে মনে হয়। আমি আগের বারে একটা কথা বলতে ভুলে গেছি, আপনি যখন বলছেন যে করের বিষয়টা মধ্যবিত্তের উপরে, দেখেন সঞ্চয়পত্র একটা সঞ্চয়পত্রের উপরে কিন্তু দেখলাম যে এই 5% থেকে 10% করা হয়েছে। সঞ্চয়পত্র কিন্তু বেশিরভাগ এই রিটায়ার্ড যারা ফিক্সড ইনকাম গ্রুপের তারা কিন্তু কিনে থাকে। এখন সেটার উপর যদি কর বাড়ানো হয় তাহলে তো তাদের আর মানে চলার মতো আর আসবে না। তারা ধরেন যে টাকাটা পেতো সেখান থেকে আরও কর হিসাবে চলে যেত। তো এটা দরকার ছিল না আসলে, এটা এখন তুলে দেওয়ার সুযোগ রয়েছে এখনো। ডক্টর রাজ্জাক, উন্নয়ন প্রকল্পে এখানে ব্যয় কমানো বা পুনর্বিন্যাসের কোনো প্রয়োজন ছিল কি না? আপনি ভালো প্রশ্ন তুলেছেন। এটা প্রয়োজন ছিল, কিন্তু তাদের যে অসুবিধা হয়েছে, যেহেতু উচ্চ প্রবৃদ্ধি একটা ধরা হয়েছে, যে উচ্চ প্রবৃদ্ধি মানে 6.5% লক্ষ্য অর্জন করতে হয়েছে। এটা করতে হলে তো আমাকে যথেষ্ট পরিমাণে বিনিয়োগ করতে হবে। তো প্রাইভেট ইনভেস্টমেন্ট এখন শ্লথ আছে, এবং প্রাইভেট ইনভেস্টমেন্ট যদি কম জোর থাকে তাহলে সরকার হয়তো মনে করছেন যে একটা উপায় হতে পারে যে সরকারি যেখানে বিনিয়োগ করার সুযোগ আছে, এবং সেটা হচ্ছে আমাদের বার্ষিক উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে যে প্রজেক্টগুলো করা হয় সেটা মাধ্যমে করা। তো এই জন্য হয়তো ওনারা ওখানে বেশি জোর দিয়েছেন। কিন্তু আমি বলবো যে দেখুন, আমরা এর আগে থেকে সবসময় জানি সমস্যাটা হচ্ছে পাবলিক সেক্টরে ওই প্রজেক্টগুলোতে কোয়ালিটি অফ পাবলিক স্পেন্ডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। বছরের পর বছর আমরা কি দেখেছি? আমরা দেখি যে প্রথম 3 কোয়ার্টার্স আসলে তেমন কোনো খরচ করতে পারে না। আপনি দেখবেন যে এপ্রিল থেকে জুন মাসের মধ্যে ম্যাজিকের মতো প্রজেক্ট বাজেট ইউটিলাইজেশন 70-80% হয়, এবং তারপরে ইম্প্যাক্ট আমরা জানি, রাস্তা ভাঙে, বিভিন্ন প্রজেক্টের কোয়ালিটি নিয়ে প্রশ্ন থাকে। এটা তো সুতরাং আমি যে কথাটা বলছি, দেখেন এই জায়গাটায় না সরকারের অনেকগুলো আমি নীতি দ্বন্দ্ব দেখতে পেয়েছি। একটা আমি বলেছিলাম একটু আগে যে রিকভারি পিরিয়ডে মনে হচ্ছে যে আসলে ওনারা গ্রোথ এক্সিলারেশন করার দিকে যাচ্ছেন। তাহলে একটা ভালো রিকভারি পিরিয়ড করতে হলে ওনারা করতে পারতেন যে একটু রয়েছে প্রতিষ্ঠানটাকে দক্ষ করে আরেকটু ক্রেডিবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করার পরে বড় মাত্রার পাবলিক স্পেন্ডের দিকে যাওয়ার কিন্তু একটা সুযোগ ছিল। তাহলে সেটা হতো কি, এখন যে প্রকল্পগুলোকে অনুমোদন করা হয় এবং যে মেকানিজমটা আছে সেই মেকানিজম থাকলে কিন্তু এত বড় বাজেট ইমপ্লিমেন্ট করলে আপনি দেখবেন যে অভিষ্ট লক্ষ্য অর্জন করা যাবে না। এই বাজেটে একটা অসুবিধা সরকারের ছিল যে অনেকগুলো তো স্ট্যান্ডিং প্রজেক্ট অনেক সময় থাকে, যেমন ধরেন রূপপুরের মতো প্রকল্পগুলো, এগুলো আপনি চাইলেও হঠাৎ করে যে থামিয়ে দিয়ে রিভিউ করাটা ডিফিকাল্ট। কাজে সেখানে সরকারকে এইটা ইনহেরিট করতে হয়েছে, তাদেরকে কন্টিনিউ করতে হবে। তাই আমি বুঝি সেখানে কিছু বড় অ্যালোকেশন আছে ওভারঅল, কিন্তু অন্য প্রকল্পগুলোর ব্যাপারে আরেকটু সতর্কভাবে যেটা ইমিডিয়েটলি সরকারকে সুবিধা দিতে পারবে, আমার কাছে মনে হয় যে সেরকম সিগন্যাল দিতে পারলে সবচেয়ে ভালো হতো আর কি। আরেকটা জিনিস হচ্ছে, অনেক সময় মনে করা হয় যে প্রকল্পগুলো করার ক্ষেত্রে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার দিকে সবসময় তাকানো হয়। সবাই মনে করে যে দৃশ্যমান কিছু করলে হয়তো সরকারের ইমেজ বাড়বে, কিন্তু দেখেন অদৃশ্যমান জিনিস যদি আমি করি, আমি যদি মানব সম্পদে যদি উন্নয়ন করি এবং যদি আমি এটাকে লিঙ্ক করতে পারতাম যে সেটা প্রজেক্ট কোয়ালিটির সাথে আমি ট্যাগ করলে হয়তো ভালো হতো। আরেকটা জিনিস না বললে না, দেখেন সেটা তথ্য এবং যে উপাত্ত সরকার আছে, এইটা না হলে কিন্তু আপনি কোনো উন্নয়ন প্রকল্পে করতে পারবেন না। তো তথ্য উপাত্ত নিয়ে তো আমরা বিস্তর আলোচনা করেছি, আগের সরকারের বিরাট রকমের ক্রেডিবিলিটি ইস্যু ছিল। আপনি আমাকে বলেন গত 15 মাসে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স আমরা কী করেছি? ইন্টারিম গভর্নমেন্ট ওনারা একটা কমিশন বলবো না, টাস্ক ফোর্স করেছিলেন যে বিবিএসকে কীভাবে রিফর্ম করা যায় এবং সেখানে উন্নতি করা। দুর্ভাগ্য বলেন আর সৌভাগ্য বলেন, আমিও সেই টাস্ক ফোর্সে একজন মেম্বার ছিলাম। তা আমাদের এই রেকমেন্ডেশনগুলো এখন কোথায় পড়ে আছে আমি জানি না, এগুলা পাবলিশ করা হয় নাই। তখন কথা ছিল যেগুলোকে ইমপ্লিমেন্ট করা হবে। তা আমি বলবো সরকারের উচিত হবে আগে বিবিএস ঠিক করা, এবং সরকারের যে প্ল্যানিং কমিশনের মধ্যে আইএমইডি যেটা আছে, যারা প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন এবং মনিটর করে থাকে, তাদের ক্ষমতায়ন করা। তাহলে হবে কি সরকারি প্রকল্পগুলোর গুণগত মান কিন্তু ভালো হতে পারত।
আর আরেকটা জিনিস মনে রাখতে হবে, যে বছর আপনি অনেক বেশি ঋণ করতে যাচ্ছেন, লজিকটা হচ্ছে অনেক বেশি আমাকে ঋণ করতে হয়, তাহলে কিন্তু এডিবি প্রকল্পগুলোর কিন্তু খরচ কিন্তু অনেক বাড়ে। আমি যদি কোনো কাজ আমার নিজের টাকা দিয়ে বেশি করতে পারি, তাহলে অ্যাটলিস্ট আপনার কোনো সুদ দিতে হচ্ছে না। এখন আমি এই প্রকল্পগুলো নিচ্ছি যার পেছনে আমার বড় রকমের সুদের বোঝা নিয়ে কিন্তু আমি করছি। তো সুতরাং এখানেও কিন্তু একটা অপচয়ের অবস্থা কিন্তু আছে। কাজে সরকার মনে করতে পারতো, ঠিক আছে, আমি 1 বছর সময় নিব, আমি আমার ফাইন্যান্স ঠিক করি, আমি এনবিআরকে ক্ষমতায়ন করি যেন ওরা অনেক বেশি রাজস্ব আদায় করতে পারে, আমাকে যেন বেশি ঋণের দিকে ঝুঁকতে না হয় এবং প্রকল্পের কোয়ালিটি ভালো হয়। সেই প্রচেষ্টা করলে এই বাজেটে হয়তো আরেকটু ক্রিয়েটিভিটি থাকবে। স্ট্রাকচারাল রিফর্ম। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে ওনারা হয়তো ভেবেছেন যে ওকে গ্রোথ থমকে গেছে, কাজে এখন আমাদেরকে বড় মাপে ইনভেস্টমেন্ট করে বের হয়ে আসতে হবে। দেখেন, যখন ইনফ্লেশন এত হাই থাকে তখন কিন্তু অধিকতর পাবলিক স্পেন্ডিং করার ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে। আমার কাছে মনে হচ্ছে যে এই জায়গাটা হয়তো আমরা একটু কম অ্যাটেনশন দিচ্ছি। সো আমরা একেবারে শেষের দিকে 5 to 7 মিনিট সময় আছে জাস্ট ক্লোজিং রিমার্কসের জন্য, এবং একই সঙ্গে আমি একটু বুঝতে চাই অনেক সময় আমাদের প্রাইভেট সেক্টরের ব্যক্তিবর্গ বলে থাকেন যেখানে, এবং আমরা নিজেরও জানি যে নীতি অনিশ্চয়তা একটা বড় সমস্যা। সো এই বাজেটে সেরকম কোনো ডিরেকশন আছে কিনা যে পলিসি ইস্যুস নিয়ে আনসার্টেনিটি সেটা অনেকখানি কেটে গেছে, এবং বিশেষ করে বিদেশি বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে অফকোর্স অভ্যন্তরীণ বিনিয়োগ না হলে বিদেশিরও বিনিয়োগের ক্ষেত্রে কোনো কারণ নেই যে তারা আকৃষ্ট হবেন, বাট কোনো ধরনের পদক্ষেপ দেখতে পান কিনা আপনারা? ডক্টর ফাহমিদা খাতুন প্রথমে। দেখেন, বাট আমার মনে হয় policy- আপনি 3 to 4 মিনিটস আপনি বাকি সময়টা। পলিসি আনসার্টেনিটি নিয়ে বলার আগে, আনসার্টেনিটি তো একটা কেটে গেছেই নির্বাচনের মাধ্যমে। সুতরাং এতদিন Political পলিটিক্যাল আপাতত পলিটিক্যাল স্টেবিলিটি কিংবা পলিটিক্যাল গভর্নমেন্ট খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইন্টারিম গভর্নমেন্টের সময় অনেক উন্নয়ন সহযোগীরা, বিদেশি বিনিয়োগকারীরা আমাদেরকে বলেছে যে তারা শুধু দেখছে, যে অপেক্ষা করছে যে কখন একটা নির্বাচন হবে, নির্বাচিত সরকারের কাছে তারা কথা বলবে। কেউ কেউ একদম ডাইরেক্টলি বলেছে যে উই ওয়ান্ট টু টক টু এ মিনিস্টার, নট টু অ্যান অ্যাডভাইজার, এরকম একটা সব মানে বক্তব্য বলেছে, যে তারা মনে করছে যে যারা সত্যিকার রাজনৈতিকভাবে ক্ষমতায়িত তারাই কিন্তু কিছু করতে পারে। সেই অনিশ্চয়তাটা এখন নাই। এখন হচ্ছে যে নীতির যে অনিশ্চয়তাগুলো ছিল সেইগুলো কাটানোর কতখানি চেষ্টা করা হয়েছে। আমি বলবো যে কিছু কিছু ক্ষেত্রে তো বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে যেখানে কিনা অনিশ্চয়তাটা কাটানোর চেষ্টা করা হয়েছে। যেটা বললাম যে বেশ কিছু করের ক্ষেত্রে কর ছাড়, কর কমানো কিংবা রাজস্বর ক্ষেত্রে, এগুলো তো স্পষ্টভাবে বলা আছে। কিন্তু যেটা হচ্ছে যে আরেকটা আমাদের অভ্যন্তরীণ অনিশ্চয়তার বাইরেও কিন্তু এখন একটা বাহ্যিক কিংবা বৈশ্বিক অনিশ্চয়তা কাজ করছে। কারণ ভূ রাজনৈতিক অবস্থাটা এমন জায়গায় পৌঁছে গেছে যে প্রতিদিনই কোথাও না কোথাও কোনো না কোনো ধরনের সংকট দেখা দিচ্ছে, এবং ভূ রাজনীতিকটা ইকুয়েশনটা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে খুব দ্রুত, বিভিন্ন গ্রুপিং, বিভিন্ন জিওগ্রাফিক্যাল এরিয়া কিংবা ইকোনমিক ইন্টারেস্টের কারণে। এবং বাংলাদেশ কিন্তু সেটার একটা অংশ হয়ে গেছে, যদিও একটা ছোট দেশ, আমরা খুব একটা ধনী দেশ না, তারপরেও আমাদের অবস্থানগত কারণে আমরা সেটার একটা অংশ হয়ে গেছি। আর তাছাড়া অর্থনৈতিকভাবেও আমাদের অর্থনীতি তো বিশ্ব অর্থনীতির সাথেও ইন্টিগ্রেটেড হয়ে গেছে বিভিন্নভাবে, আমদানি রপ্তানি, তারপরে এফডিআই, রেমিটেন্স ইত্যাদি কারণে। তো সুতরাং বহির্বিশ্বে কিছু হলে সেটা কিন্তু আমাদের এখানে সরাসরি আঘাত করে, এবং বিশেষভাবে জ্বালানির ক্ষেত্রে যেহেতু আমরা প্রায় 100%ই আমরা আমদানি করে থাকি, সেটার ক্ষেত্রে একদম সরাসরিভাবে, এবং জ্বালানি যেহেতু একটা ক্রিটিক্যাল প্রোডাক্ট কিংবা সার্ভিস, হোয়াট এভার ইউ সে, তো ওইটা কারণে কিন্তু আমাদের অর্থনৈতিক মানে পরিচালনাটাই কিন্তু পুরোপুরি নির্ভর করছে, সেটা হাউসহোল্ড লেভেল থেকে শুরু করে একদম শিল্প কারখানা পর্যন্ত। তো সেই ধরনের অনিশ্চয়তা তো রয়েই গেছে। সেটার ক্ষেত্রে একটা দেশ তখনই অনিশ্চয়তাটাকে কিছুটা মোকাবেলা করতে পারবে যদি তার ফাউন্ডেশনটা ঠিক থাকে, যদি তার নিজস্ব ধরেন কিছু ঠিক থাকে। এখন জ্বালানি তেল তো আমাদের নাই, তো আমরা কী করব, সেখানে কী করব? সেটার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে যে আমি কোথা থেকে, যখন সংকট হবে সবাই তো তেলের জন্য খুঁজতে থাকে, আমি কত তাড়াতাড়ি আনতে পারবো, আমার কি টাকাটা আছে কিনা, খুব তাড়াতাড়ি কেএলসিটা খুলতে পারবো কিনা, এই ধরনের প্রস্তুতিগুলি কিন্তু এখন নিয়ে রাখতে হবে। তো এই ধরনের অনিশ্চয়তাগুলোর জন্য বাজেটে বলা নাই, কিন্তু বাজেটে যেগুলো আছে সেগুলো যদি বাস্তবায়ন করতে পারা যায় তাহলেও কিন্তু কম হবে না।
ডক্টর রাজ্জাক। আমি মনে করি যে বাজেটের বেশ কিছু ভালো দিক আছে, আমরা অবশ্যই প্রশংসা করছি সেগুলো। আপনি শুরুতেও বলেছেন। হ্যাঁ, শুরুতে বলেছি এটা, কিন্তু আমি আমার ওভারঅল অ্যানালিসিস থেকে এটা বলতে চাই, আমি 4টা জিনিস দেখতে পাই এই বাজেটে যেটা আমার জন্য একটু উদ্বেগ তৈরি করে। এবং সেটা হচ্ছে প্রথমে কনফ্লিক্টিং পলিসিস, যেটাকে আমি বলছি নীতিদ্বন্দ্ব। আমি বলেছি ইনফ্লেশন হাই, সরকার বেশি পাবলিক স্পেন্ড করতে যাচ্ছে, কাজেই এখানে একটা কনফ্লিক্টিং একটা ইস্যু আছে, এটা করা যাবে কিনা। আমার দ্বিতীয় জিনিসটা হচ্ছে সংশয়ের ব্যাপারটা সেই কারণে এই রাজস্ব তো এনবিআর তুলতে পারবে না। আমরা এটা আলোচনা করলাম, আমি যেটা বলার চেষ্টা করছিলাম যে এমনকি বিদেশি সোর্স থেকে সরকারের ওই টাকা দেনা করতেও কিন্তু এই বছর কষ্ট হবে। ব্যাংকিং সেক্টরের অবস্থাও খারাপ, খুব বেশি লোন দিতে হলে প্রাইভেট সেক্টর এফেক্ট হবে, কিন্তু সেখানে আমার সংশয় আছে। তারপর আমি মনে করি যে অনিশ্চয়তা একটা বড় একটা ইস্যু। সরকার অনেক কিছু করতে যাচ্ছে, প্রাইভেট সেক্টরে কিছুটা ইনসেন্টিভ দেওয়া হয়েছে, কিন্তু এটুকু করে কি অর্থনীতিকে আসলে ঘুরে দাঁড়াতে পারবে, সেটা কিন্তু একটা অনিশ্চিত একটা অবস্থা। এটার সঙ্গে যোগ হয়েছে, আপনি দেখেন এত বড় কর্মসংস্থানের কথা বলা হচ্ছে, বাজেটে আমি যেটুকু করলাম এটার মাধ্যমে কি সেটা করা সম্ভব হবে, সেখানে একটা অনিশ্চয়তা থেকে যাচ্ছে। আর এরপর হচ্ছে ঝুঁকির কথা বলছি এই কারণে, ঝুঁকিটা দুই দিক থেকে তৈরি হচ্ছে। আভ্যন্তরীণ ক্ষেত্রে নাজুক ব্যাংকিং অবস্থা, সরকারকে মনে রাখতে হবে এটা তার জন্য 1 নাম্বার একটা ক্রাইসিস পয়েন্ট হতে পারে আর কি। আর আন্তর্জাতিক পরিমণ্ডলে আপনি ইন্টারন্যাশনাল ট্রেড বলেন, সেখানে আমরা অলরেডি দেখতে পেলাম প্রেসিডেন্ট ট্রাম্পের ট্যারিফের পরে আমাদের অবস্থা কতখানি সংকুচিত হয়েছিল। এর সঙ্গে যোগ হয়েছে যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন হবে এবং সেখানে কিছুটা অনিশ্চয়তা আসবে। এলডিসি গ্র্যাজুয়েশনের প্রিপারেশন নিয়ে বাজেটে কিন্তু যথেষ্ট গুরুত্ব আরোপ করা হয় না। এটা আমার কাছে মনে হচ্ছে একটা ইট ওয়াজ এ মিসড অপরচুনিটি, যে এটা আমরা এখানে গুরুত্বটা দিতে পারি না। হয়তো ভেবেছেন 3 বছর সময় তো পাওয়া গেল, সো পরে ভাবা যাবে। যায়নি, মানে পাওয়া যাচ্ছে আর কি, মানে অনুমান। না, এটা আমি আপনাকে বলি যে এটা সরকার আমাদের 3 বছরের জন্য অ্যাপ্লাই করেছে। যে রেকমেন্ডেশন দিয়েছে তারা কিন্তু বলেছে যে শর্টার পিরিয়ডের জন্য। সো মেবি তারা ইন্ডিকেট করতে যাচ্ছে 1-2 বছর, না, 1-2 বছর। কিন্তু মনে রাখতে দেখেন প্রিপারেশনের জন্য কিন্তু 1-2 বছর তেমন কোনো সময় না। সো আমি বলবো ওই 4টা এলিমেন্ট এবার বাজেটে আমার কাছে মনে হচ্ছে উঠে এসেছে আমাদের চোখের সামনে। থ্যাংক ইউ। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনি দেখতে পারেন। টেলিভিশন পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনি দেখতে পারেন। ডক্টর আব্দুল রাজ্জাক এবং ডক্টর মোহাম্মদ খাতুন, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা সম্পর্কে। দর্শক, আমরা কথা বলছিলাম আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে। আমার অতিথিরা বলছেন যে বাজেটের আকার বড় সেটা মুখ্য বিষয় নয়, তবে তার বাস্তবায়নটাই হচ্ছে বড় চ্যালেঞ্জ, এবং এর এই যে বাস্তবায়নের গুণগত মান কি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাজেটের বয়ান নিয়ে ওনারা খুবই প্রশংসা করেছেন, বয়ান ভালো, এবং বয়ান শুনতে শুনতেও আমরা আসলে অভ্যস্ত, এবং বয়ানের একটা প্রতিযোগিতাও এখানে হয়তো পরোক্ষভাবেই, একেবারে প্রত্যক্ষ ইচ্ছা না থাকলেও পরোক্ষভাবে মনের মধ্যে হয়তো কাজ করেছে। এই জায়গাটা ওনারা একটু স্লো যেতে পারলে ভালো করতে পারতেন বলে আমার অতিথিরা মনে করেন, কেননা রেটোরিক আর রিয়েলিটির মধ্যে অনেক পার্থক্য। বাস্তবতাটা আসলে এখানে অনেক ক্ষেত্রেই অনুধাবন ওনারা করেছেন কিনা সেটা একটা বড় প্রশ্ন। অনেক রিফর্মস নিয়ে অনেক কথা হচ্ছে, কিন্তু এখানেও স্ট্রাকচারাল যে রিফর্মগুলো দরকার ফাইন্যান্সিয়াল সেক্টর সহ নানা জায়গায়, সেটা খুব একটা দেখা যায়নি। সরকারের নির্ভরতা, যে ঋণ নির্ভরতা, সেটা একটা বড় বিপদ, বিশেষ করে বাংলা অভ্যন্তরীণ ক্ষেত্রে যে ব্যাংকিং সেক্টরের উপরে ডিপেন্ডেন্সি, সেটা একটা বড় সংকট তৈরি করবে। বিনিয়োগ হবে না, প্রাইভেট সেক্টর লোন পাবে না, ফলে বিনিয়োগ হবে না, এবং বিনিয়োগ যখন থাকবে না তখন কর্মসংস্থান হবে না। এটা পরিষ্কার নয় যে এই যে সরকারি যে এত বিশাল একটা নাম্বার দিয়েছে যে তারা কর্মসংস্থান করবে, সেটা কিভাবে করবে, এবং কর্মসংস্থান যদি না হয় তাহলে প্রবৃদ্ধির যে গল্প আমরা শুনতে শুনতে অভ্যস্ত, বাজেটের আলোচনায় বিশেষ করে সেই প্রবৃদ্ধিটাও আসলে ঠিকঠাক মতো করা সম্ভব হবে না। সুযোগ আছে এখনও পর্যন্ত কারেকশানের, কারণ বাজেটটা পাস হবে এই মাসের একদম শেষ দিন গিয়ে সম্ভবত। তার আগ পর্যন্ত যারা আমার অতিথিরা যা বলছেন বা বিভিন্ন মহল থেকে যা ভালো হচ্ছে, সেটা বিবেচনা নিয়ে যদি ওনারা কিছুটা কারেকশনের চেষ্টা করেন, সেটা হয়তো কাজে দেবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।